হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এবিটিএ টেস্ট পেপার 2025-এর একটি অঙ্কের মডেল সেট নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা পেজ নম্বর অবশ্যই জেনে গেছো যে 96 পেজ আজকে সমাধান হতে চলেছে। 1 দাগ থেকে 4 দাগ পর্যন্ত সমাধান আমরা এই ভিডিওতে করব, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে শুরু করার আগে তোমাদের একটা অ্যাপের সম্পর্কে বলি, সাফল্য মাধ্যমিক অ্যাপ। এই অ্যাপটা তুমি প্লে স্টোরে পাবে, অথবা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে। এই অ্যাপের সব থেকে বড় বেনিফিট কি বলতো, তোমরা ডেইলি বেসিসে মক টেস্ট দিতে পারবে এবং সেটা কেমন রেজাল্ট করছে, মক টেস্টটাতে তোমাদের কেমন পারফরমেন্স হচ্ছে সেটাও তোমরা একটা র্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে জানতে পারবে। এছাড়াও অ্যাপে রয়েছে প্রত্যেকটা বিষয়ের সাজেশন উইথ সলিউশন বা অ্যান্সার বলতে পারো, সমস্ত সাবজেক্ট অঙ্ক সহ। এছাড়াও প্রিভিয়াস ইয়ার যারা করছো তাদের জন্য কিন্তু এই অ্যাপটা খুব কাজে লাগবে, কারণ প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্নের অ্যান্সার, সমস্ত সবকিছু ডিটেলস তোমরা এই অ্যাপে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা তাড়াতাড়ি যাও প্লে স্টোরে এবং এই অ্যাপটা ডাউনলোড করে নাও, সাফল্য মাধ্যমিক অ্যাপ। এছাড়াও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবং ফার্স্ট কমেন্টেও দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আমরা দেখো প্রথম অঙ্কটায় আসবো। 1 দাগে তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ, একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরে দ্বিগুণ এবং ওয়াই বছরে 3 গুণ হলে x/y এর মান কত আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা কি করব, এক্স বছরে দ্বিগুণ, দ্বিগুণ মানে আমরা জানি যে p প্লাস আই, এটা 2p টাকা হয়, ঠিক আছে, মানে দ্বিগুণ হয়, মানে যে টাকাটা দিয়েছিলাম সেটা সুদে আসলে 2p টাকা হয়ে গেল। তাহলে আই এর মান আমরা কি করে বের করতে পারবো, 2p মাইনাস পি, তাহলে সমান সমান এটা p হয়ে গেল। এবার এখানে যেহেতু আমরা এটা p ধরছি, তাই এখানে আমরা সুতরাং দিয়ে লিখবো p ইকুয়াল টু p ইন্টু আর ইন্টু এক্স বাই দিয়ে 100, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো পিপি কেটে গেল, পড়ে থাকছে হচ্ছে আর এক্স ইকুয়াল টু 100। আমরা আর এর মান যদি বের করি তাহলে 100/x হচ্ছে, ঠিক আছে। আমরা এটা একটা সমীকরণ বের করলাম। আরেকটা সমীকরণ দেখো, বলছে ওয়াই বছরে 3 গুণ হবে, তাহলে ওয়াই বছরে 3 গুণ মানে হচ্ছে পি প্লাস আই ইকুয়াল টু, এবার 3p হবে। তাহলে শুধু সুদের সূত্র কি হবে, 3p থেকে একটা p বিয়োগ করতে হবে, তাহলে আমরা পাবো হচ্ছে 2p। তাহলে 2p ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু ওয়াই বাই দিয়ে 100। আমরা পিপি কেটে দিলাম, এটা 200 হয়ে যাচ্ছে, তাহলে আর ওয়াই ইকুয়াল টু 200 হচ্ছে। তার মানে শুধু আর এর ভ্যালু আমরা কি করছি, 200/y করে দিচ্ছি। এবার দেখো এখানে বলেছে যে সুদের হার নির্দিষ্ট সরল সুদের হারে, মানে দুটো সুদের হার কিন্তু সমান। তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি তো 100/x ইকুয়াল টু 200/y। এবার এটা কাটাকুটি করো, 100কে এটা দিয়ে কাটাকুটি করলে 2 হয়, তাহলে আমরা এটাকে বা দিয়ে আমরা লিখতে পারি x/y সমান সমান 1/2 হয়ে যাবে। তাহলে x/y সমান সমান আমরা পেলাম 1:2, ঠিক আছে। তাহলে 1:2 তোমরা অপশানে দেখতে পাচ্ছ, অপশান বিতে রয়েছে, ঠিক আছে। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসতে আমরা দেখো পরেরটায় 2 দাগের অঙ্কটা আমরা এবার করব। 2 দাগের অঙ্কটা বলছে x² মাইনাস 6x ইকুয়াল টু 0, ঠিক আছে। এইটা অ্যাকচুয়ালি নেই, অ্যাকচুয়ালি আছে x² ইকুয়াল টু 6x। তাহলে আমরা পরের লাইনে করব x² মাইনাস 6x ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা আমরা করব, এটা এই পাশে নিয়ে এসেছি, তাই এটা মাইনাস হয়ে গেল। এবার যদি x কমন নাও তাহলে x মাইনাস 6 পড়ে থাকে ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু 0, আর আরেকটা কি হবে x মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু এখানে হচ্ছে 6, ঠিক আছে। তাহলে একটা 0 বেরোচ্ছে আর একটা 6 বেরোচ্ছে, তাহলে 0 আর 6 অপশান দেখো সিতে রয়েছে, আমি সি দাগিয়ে দিচ্ছি। এই যে অপশান সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। এবার দেখো 3 দাগের প্রশ্নটা কি করছে। 3 দাগের প্রশ্নটা দেখো, প্রথমে 3 দাগ দিয়ে দিলাম। বলছে একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে এক সমকোণ
পরিমাণ কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব কত। দেখো আমরা প্রথমে এখানে একটা বৃত্ত এঁকে নিলাম এবং এইটা একটা জ্যা, এটার নামকরণ করলাম এ আর এটা বি, আর কেন্দ্র থেকে এখানে একটা কোণ তৈরি করছে যেটা হচ্ছে সমকোণ, মানে হচ্ছে এটা 90 ডিগ্রি। ঠিক আছে, এবার বলেছে জ্যায়ের লম্ব দূরত্ব, তাহলে আমরা এখান থেকে যদি জ্যা টানি তাহলে এইটার ওপর তো এটা আবার লম্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটার ওপর লম্ব হয়ে যাচ্ছে। এবার একটা জিনিস ভালো করে বুঝবে, এই সমকোণটা মাঝখান যদি থেকে আমরা টানি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা এটা এইটা এই যে এই কোণটা আমরা পাচ্ছি হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, কারণ দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এবার 45 ডিগ্রি সাপেক্ষে আমরা এখানে পুরোটা ভালো করে দেখবে, এই যে পুরো এবিটা তো 18 সেমি দিয়ে দিয়েছে, তাহলে এবি যদি 18 সেমি দিয়ে দেয় তাহলে এর অর্ধেকটা কত হবে, এই যে অর্ধেক, এতটুকু অর্ধেক কত হবে, 9 সেন্টিমিটার হবে। তাহলে 9 সেন্টিমিটার এটা 45 ডিগ্রি সাপেক্ষে, আর আমাকে বের করতে বলেছে হচ্ছে এই দূরত্বটা। তাহলে এই দূরত্বটা আমরা কি করব, এইটাকে আমরা বলি হচ্ছে 45 ডিগ্রি সাপেক্ষে, ভালো করে দেখো 45 ডিগ্রি সাপেক্ষে, এই যে 45 ডিগ্রি এটাকে তো আমরা ভূমি বলি, এটাকে আমরা লম্ব বলি, আর এটাকে আমরা অতিভুজ বলি। তাহলে এইটা দেখো এটা ভূমি, তার মানে আমাদের ভূমিটা বের করতে হবে। ঠিক আছে, ভূমিটাকে বের করতে হবে। তাহলে 45 ডিগ্রি সাপেক্ষে ভূমিটা যদি বের করি আর অতিভুজ যদি লম্ব যদি দেওয়া থাকে তাহলে আমরা tan 45 এর মান ফেলতে পারি। তাহলে tan 45 এর মান আমরা কি করব, আমরা লম্ব বাই ভূমি লিখব। তাহলে এখানে লম্ব কত 9, আর ভূমি কত, ভূমি হচ্ছে এখানে আমরা জানি না, x ধরে নিলাম। তাহলে এখানে tan 45 এর মান 1, তাহলে 9/x, তাহলে x এর ভ্যালু কত হবে, 9 হবে। তাহলে এটা অপশন সিতে রয়েছে। ঠিক আছে, তো আমরা এটা ত্রিকোণমিতি দিয়ে অঙ্কটা করেছি। ঠিক আছে, এটা ত্রিকোণমিতি দিয়ে কিন্তু তোমাকে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এবার দেখো আমরা এটাকে এবার কি করব, আরেকটা নিয়মেও কিন্তু করা যায়, যদি বলো যে এটা 45 ডিগ্রি কি করে হলো সেটাও বলে রাখি। এটা পুরোটা 90, তো এটা পুরোটা 90 হলে আমরা জানি এই কোণটা আর এই কোণটা হচ্ছে কি সমান মাপের হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এবার দেখো এটা 90 হলে এই দুটো মিলে 90 হবে, তার মানে এটাও তো 45 ডিগ্রি হচ্ছে, মানে এটা 45 ডিগ্রি সাপেক্ষেও আমরা করতে পারছি। এটা 45 ডিগ্রি সাপেক্ষে যদি আমরা করি এটা, তাহলে এখানে দেখো ভূমি দেওয়া রয়েছে আর এটা লম্ব দেওয়া রয়েছে, তাহলে এটার ক্ষেত্রেও দেখো সেম হচ্ছে, tan 45 ইকুয়াল টু আমরা লম্বটা জানি না x ধরলাম, আর ভূমিটা আমরা এখানে কি করছি 9, তাহলে এখানেও 1 ইকুয়াল টু x/9, তাহলে x এর ভ্যালু এখানেও দেখো 9 আসছে। ঠিক আছে, এইভাবেও কিন্তু করা যায়, দুটোতেই কিন্তু 9 অ্যান্সারই আসবে, যেটা অপশন সিতে রয়েছে। এবার চলে আসছি আমরা দেখো 4 দাগের অঙ্কটায়। 4 দাগেরটা বলছে দেখো cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2 দিয়েছে। আমরা cos থিটার জায়গায় cos থিটা লিখলাম, আর এটা 1/cos থিটা লিখলাম। ঠিক আছে, কারণ আমরা জানি sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা হয়। লসাগু করলে দেখবে cos থিটা হয় ওপরে cos স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2। আবার পরের লাইনে cos স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 cos থিটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এবার এটাকে আমরা কি করব, এই পাশে নিয়ে আসবো, cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা। ঠিক আছে, আর প্লাস দিয়ে 1 ইকুয়াল টু 0। এবার আমরা জানি এই তিনটে মিলে কিসের সূত্র হচ্ছে, cos থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে পরের লাইনে আমরা বলতে পারি cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, আর cos থিটার মান আমরা বলতে পারি 1। ঠিক আছে, এবার cos থিটার মান যদি 1 হয় তাহলে sec থিটার মানও তো একই হবে, কারণ তার উল্টো করলেও একই হয়, একের উল্টো একই হয়। তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি cos 11 থিটা আর প্লাস দিয়ে sec 11 থিটা। তাহলে একের মাথাতেও 11, আবার এটার একের মাথাতেও 11, তাহলে একের মাথায় 11 আর একের মাথায় 11, 1 1 যোগ করলে 2 হয়। ঠিক আছে, তাহলে 2 দেখো অপশন কিসে রয়েছে, সিতে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর এই অঙ্কটার। চলে আসছি আমরা 5 দাগেরটায়। দেখো 5 দাগের অঙ্কটা বলছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের থেকে সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত।
শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো এখানে যদি একটা অর্ধগোলক থাকে, আমি যদি একটা অর্ধগোলক আঁকি, ঠিক আছে, এবং এটার ওপরে যদি একটা শঙ্কু তৈরি করা হয়, তাহলে এর উচ্চতাটাই হচ্ছে এর ব্যাসার্ধ। ঠিক আছে, উচ্চতাটাই তো হচ্ছে ব্যাসার্ধ, উচ্চতাটাই হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এখানে আমরা 1/3 পাই আর স্কোয়ার এইচ এর জায়গায় একটা আর লিখতে পারি, তাহলে এখানে পাই আর কিউব বাই 3 হচ্ছে না, তাহলে পাই আর কিউব বাই 3 হচ্ছে, যেটা দেখবে অপশন ডি তে রয়েছে। ঠিক আছে, অপশন ডিটা দাগিয়ে নাও, এটা সঠিক উত্তর। 6 দাগেরটায় চলে আসো। দেখো এই সংখ্যাগুলোর গড় বলে দিয়েছে 9, তাহলে কোন রাশিটা সঠিক হবে? আমরা কিভাবে করব, এটা বহুবার কিন্তু রিপিট হয়েছে। 6 প্লাস 7 প্লাস এক্স প্লাস 8 প্লাস ওয়াই প্লাস 14 বাই দিয়ে 1 2 3 4 5 6 ছটা সংখ্যা রয়েছে, 6 দিয়ে ভাগ, এবং এটা 9 হচ্ছে। এবার দেখো এটা যদি যোগ করো, 6 6 12 13, 13 14 15 16 17 18 19 20 21, 21 22 23 24 25, 25-এর 5, এটা 35 হচ্ছে। প্লাস দিয়ে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 9 কত 54, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমরা কত পাচ্ছি? 54 থেকে 35 বিয়োগ, তাহলে এক্স প্লাস ওয়াই এর আমরা ভ্যালু কত পাচ্ছি? 9 আর 3 আর 1 4 1 5 19, তার মানে আমরা এক্স প্লাস ওয়াই এর যে ভ্যালুটা সেটা কত পাচ্ছি? 19 পাচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 19, দেখো অপশন বি তে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এইভাবে তোমাদের এমসিকিউ গুলো করতে হবে। এমসিকিউ এ কিন্তু কোনো অপশন থাকে না, মানে অপশন বলতে তোমাদের অর থাকে না। ঠিক আছে, অপশনটা ভুল বললাম, অর থাকে না, মানে যে কটা 6টা থাকে 6টাই করতে হয়, বাকিগুলো কিন্তু দেখবে 5টা করে করতে হয়। ঠিক আছে, এবার দেখো 2 দাগের একেরটা আমরা করব, এটা শূন্যস্থান পূরণ। আমরা কিভাবে করছি দেখো, 2 দাগের একেরটা 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত কত? দেখো এখানে আমরা জানি আলফা প্লাস বিটা হচ্ছে একটা বীজ, যেটার মান আমরা জানি মাইনাস বি বাই এ। এখানে মাইনাস ইন্টু মাইনাস 12 বাই এর মান দেখো 7 দেওয়া রয়েছে, তাহলে আমরা এখানে পেলাম 12/7। আর একটা দেখো আলফা বিটা রয়েছে, আলফা বিটার মান আমরা জানি সি বাই এ, তাহলে সি মানে আমরা পাচ্ছি 18/7। ঠিক আছে, আমরা এই দুটো পেলাম। এবার এই দুটো যদি অনুপাত করো, তাহলে 12/7 আর ইস্টু 18/7, তাহলে দেখবে 12:18 আসছে, আর 12:18 মানে হচ্ছে 6 দিয়ে 3 6 সরি 3 4 12 আর 3 আচ্ছা দাঁড়াও, এখানে ভুল হচ্ছে কোথাও, 6 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে 6 দুগুণে 12 আর 3 6 18। ঠিক আছে, 2:3 আসছে, এটাই হচ্ছে অ্যান্সার, এটা শূন্যস্থানে বসিয়ে দেবে। ঠিক আছে, এটা 1 দাগেরটা গেল। চলে আসছি আমরা এবার দেখো 2 দাগেরটা। 2 দাগেরটা বলছে যে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? দেখো একদম সোজা, এক্স ইকুয়াল টু 8x ইন্টু আর ইন্টু 1 বাই দিয়ে 100 করে দেবে। ঠিক আছে, তাহলে স্যার বুঝলাম না কি করলেন। দেখো আসলটাকে আমরা ধরে নিয়েছি হচ্ছে 8x, আর যেটা সুদ আসল রয়েছে, ঠিক আছে, সুদ আসল রয়েছে সেটাকে আমরা ধরেছি হচ্ছে 9x। তার মানে শুধু যদি সুদ বের করো, তাহলে 9x থেকে তো 8x বিয়োগ করতে হবে, তাহলে এটা x হবে। তাই এখানে দেখো i এর জায়গায় x বসিয়েছি। বাকি তো তোমরা জানো এটা p এর মান হয়, মানে আসলটা হয় ইন্টু আর ইন্টু টি, টি মানে এখানে 1 বছর বলেছে। এক্স এক্স কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে, দেখো 4 দুগুণি 8 আর 4 25-এ 100, তাহলে 2r ইকুয়াল টু 25 বেরোচ্ছে। তাহলে আর এর ভ্যালু কত বেরোচ্ছে? 25কে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে 12.5 বেরোয়। ঠিক আছে, পয়েন্টেও করতে পারো, ভগ্নাংশ করতে পারো, এটাই হচ্ছে অ্যান্সার, 12.1/2%। এটা গেল 2 দাগের অঙ্ক। চলে আসছি আমরা 3 দাগের অঙ্কটা। কি বলছে দেখো, বলছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় কটা ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়? 4টি। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 4টি। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ধরো এরকম এরকম রয়েছে, তাহলে এই যে একটা, এই যে দুটো, এইভাবে যাচ্ছে একটা 3টে, আর এইভাবে যাচ্ছে একটা 4টে। বোঝা গেল? তার মধ্যে দুটো হচ্ছে সরল সাধারণ স্পর্শক আর দুটো হচ্ছে তির্যক
সাধারণ স্পর্শক, টোটাল 4টে সাধারণ স্পর্শক তৈরি করা যায়। ঠিক আছে, এটা মনে রাখবে। 4 দাগেরটা দেখো, বলছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত। এটা তো আশা করি তোমাদের পারা উচিত। এই যে হচ্ছে অর্ধগোলক, একটাই সমতল রয়েছে, একটি। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে একটি হবে, একটাই সমতল থাকে হচ্ছে অর্ধগোলকের ক্ষেত্রে। 5 দাগেরটা দেখো কি বলছে, বলছে tan 35 ডিগ্রি প্লাস tan 55 ডিগ্রি। দেখো এই অঙ্কটাতে একটু মিস্টেক আছে, এই যে প্লাসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্লাস হবে না। ঠিক আছে, প্লাস কিন্তু এটা হবে না, এটা গুণ হবে, এটা গুণ চিহ্ন হবে। ঠিক আছে, তো আমরা যদি এটা গুণ চিহ্ন দিয়ে করি তাহলে tan 35 ইনটু দিয়ে আমরা লিখবো হচ্ছে tan 55 ইকুয়াল টু সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমরা জানি tan 35টা 35 থাকবে, আর পূরক কোণ অনুযায়ী এইটা পূরক কোণ অনুযায়ী চেঞ্জ হয়ে গিয়ে cot 35 ডিগ্রি হয়ে যাবে, পড়ে থাকছে হচ্ছে সাইন থিটা। এবার আমরা জানি tan থিটা ইনটু cot থিটা হলে পরস্পর এক হয়, তাহলে আমরা সাইন থিটার ভ্যালুটা পাচ্ছি কত, 1, আর 1 কত ডিগ্রিতে হয়, সাইন 90 ডিগ্রিতে হয়, তাহলে আমরা থিটার মান পেয়ে গেলাম কত ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 5 দাগেরটার উত্তরে লিখবে যে থিটার সর্বনিম্ন ধনাত্মক মান কত, 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা 5 দাগেরটা পেয়ে গেলাম। চলে আসছি আমরা দেখো এবার 6 দাগেরটা। 6 দাগেরটা কি বলছে, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তাকে আমরা ওজাইভ বলি। ঠিক আছে, তাকে আমরা কি বলি, ওজাইভ বলি। ঠিক আছে, চলো 3 দাগে আমরা চলে আসছি হচ্ছে 3 দাগের একেরটা দেখো, সত্য মিথ্যা করতে হবে। প্রথম প্রশ্নটা কি বলছে, বলছে এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে বি 20,000 টাকা দিল, বছরের শেষে তাদের লভ্যাংশের পরিমাণ কি সমান হবে। তো দেখো প্রথমে 10,000 টাকা 12 মাস পর্যন্ত দিয়েছে, আর আরেকজন 20,000 টাকা কত মাস পর্যন্ত দিয়েছে, 6 মাস পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি গুণ করি তাহলে এটা দেখো, এটা গুণ হয়ে যাবে 12 আর 4টে শূন্য, আর এটাকে যদি গুণ করি এটা হচ্ছে 6 দুগুণী 12, এটাও 4টে শূন্য, তো 1:1 আসছে, আর 1:1 মানে আমরা এটাকে লিখতে পারি কি, সত্য হবে। ঠিক আছে, তাহলে 1 দাগের অ্যান্সারটা আমরা কি পেলাম, সত্য পেলাম। চলে আসতে আমরা 2 দাগেরটা দেখো, বলছে √5 প্লাস √2 প্লাস √2 এর অনুবন্ধী করণীয় হচ্ছে -√5 মাইনাস √2, কিন্তু এটা অ্যান্সারে দেওয়া নেই, এই কারণের জন্য এটা মিথ্যা হবে। ঠিক আছে, 3 দাগেরটা আমরা চলে আসছি দেখো, দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হয়, বাহুগুলো কিন্তু সমান হয় না, কোণগুলো সমান হয়, মাথায় রাখবে কোণগুলো সমান হয়। তাই 3এরটা কি লিখলাম, মিথ্যা লিখলাম। চলে আসছি 4এরটাই দেখো, বলছে সাইন স্কয়ার থিটার সর্বনিম্ন মান কি 0, একদমই সত্য, সর্বনিম্ন মান 0। চলে আসছি 5এরটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা একটি সমকোণী ত্রিভুজের বাহুদ্বয় কি প্রমাণ করছে। হ্যাঁ অবশ্যই করছে, 5 দাগের অ্যান্সারটা সত্য হবে, কারণ একটা সমকোণীকেই রিপ্রেজেন্ট করে এরা। ঠিক আছে, চলে আসছি 6 দাগেরটা, এই সংখ্যাগুরু মান কি 6, 6 কি বেশিবার আছে, তাহলে আমরা গুণে দেখি 6 কবার আছে, 6 তো একবারই আছে। 3 দেখো একবার, দুবার, 3বার আছে, 3 আছে। এখানেও দেখো 2 2 2, এটাও 3বার আছে, তাহলে 6 কিন্তু সংখ্যা গুরু মান হচ্ছে না, বেশিবার নেই। আর বেশিবার না থাকলে আমরা এটাকে কি লিখবো, এটাকে লিখবো হচ্ছে মিথ্যা বলে লিখবো। ঠিক আছে, সত্য মিথ্যাগুলো এই পেজে কিন্তু খুব সহজ দিয়েছে। চলো আমরা এবার শুরু করি হচ্ছে 4 দাগের গুলো, 2 মার্কসের প্রশ্ন। 1 দাগেরটা দেখো, বার্ষিক সরল সুদের হার 4% থেকে যদি 3.34% হয় তাহলে এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন কত। তাহলে 4% থেকে 3.34% তার কমে যাচ্ছে, কত কমছে একটু দেখে নিই। এটাকে বিয়োগ করলে কত হচ্ছে, 4 বিয়োগ 3 4 12 13 14 15, 15/4 হচ্ছে পার্সেন্টেজে। তাহলে এটাকে যদি বিয়োগ করো তাহলে 16 মাইনাস 15/4 ইকুয়াল টু 1/4% হচ্ছে। তাহলে 1/4%-এ তার মানে 1/4 যদি কমে তাহলে তার 60 টাকা কমছে, তাহলে 1/4% হলে তার মূলধনটা কত হবে,
60 টাকা হবে। এটা কিন্তু একটু ভালো করে বুঝবে, 1/4%-এ তার 60 টাকা কমছে, মানে 1/4% কমাটাই তো হচ্ছে তার 60 টাকা কম। তাহলে 1/4% মানেই হচ্ছে 60 টাকা মূলধনটা, ঠিক আছে, 1/4% এসে 60 টাকা পাচ্ছে। তাহলে 1% এসে ক টাকা পাবে, 60 বাই দিয়ে 1/4 হবে। আর 100% এসে কত টাকা পাবে, ঠিক আছে, 100% যদি হয় তাহলে সে ক টাকা পাবে, 60 গুণ এটা উল্টে যাবে, 4/1 হবে, আর গুণ দিয়ে 100%টা হয়ে যাবে। তাহলে 4 6 24 আর 3টে 0, মানে 24,000 টাকা অ্যান্সার বেরোবে। ঠিক আছে, এবার বলবে স্যার আমরা তো সাধারণত জানি এটা I = PR/100 দিয়ে করতে হয়, সেভাবেও করতে পারো, আমি বহু অঙ্কে সেভাবে করিয়েছি। এটা আরেকটা নতুন টাইপের নিয়ম, এটাও জেনে রাখো। দেখো নিয়ম কিন্তু শিখে রাখা খুব জরুরি, আলাদা আলাদা নিয়ম যত শিখবে তত কিন্তু তোমাদের উপকারে আসবে। 2 নম্বরটা আমরা চলে আসছি, দেখো 2 নম্বরে প্রশ্ন কি বলতে চাইছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধির হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। দেখো এখানে n বছরে দ্বিগুণ হলে আমরা জানি সূত্র কি, দ্বিগুণ মানে হচ্ছে 2p ইন্টু p ইন্টু 1+r/100, আর টু দি পাওয়ার কি হবে, n হবে, p কেটে যাচ্ছে, তাহলে 2 এর ভ্যালু পাচ্ছি 1+r/100 টু দি পাওয়ার n। এবার দেখো আমরা সুতরাং দিয়ে কি করব, 4 গুণ হয়ে যাচ্ছে, তার মানে আমরা এটা p লিখবো 1+r/100। আর এবার আমরা এটাকে t ধরবো, কারণ আমরা জানি না t এর মানটা আমাকে জিজ্ঞাসা করেছে, বের করতে বলেছে, ঠিক আছে, কত বছরে 4 গুণ হবে। তাহলে p কেটে যাচ্ছে, 4কে ভাঙলে আমরা 2 এর স্কোয়ার লিখতে পারি, তাহলে 1+r/100 টু দি পাওয়ার t। এবার 2 এর জায়গায় এটা বসিয়ে দাও, তাহলে কি হবে 1+r/100 টু দি পাওয়ার 2n হয়ে যাচ্ছে, আর এটা 1+r/100 টু দি পাওয়ার t হয়ে যাচ্ছে। এবার সূচকের নিয়ম অনুযায়ী যদি তুলনা করো, তাহলে সুতরাং দিয়ে t এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, 2n বছর। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার, t = 2n বছর, মানে 2n বছরে সেটা 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, চলো 3 দাগেরটা বলছে ax² + bx + 35 = 0 সমীকরণের বীজদ্বয় এখানে মেনশন করে দিয়েছে, a আর b এর মান আমাকে বের করতে হবে। দেখো ax² + bx + 35 = 0, আমরা যদি -5 ধরে যদি আগে করি তাহলে এটা কি হয়ে যাবে, -5 এর স্কোয়ার b ইন্টু -5 আর প্লাস দিয়ে হচ্ছে 35 = 0। তাহলে মাইনাসের এটা হচ্ছে 5 এর স্কোয়ার হচ্ছে 25, তারপরে হচ্ছে -5b, তারপরে হচ্ছে 35 = 0। ঠিক আছে, এবার আমরা কি করব, 35a - 5b + 35, মানে আমরা এটাকে, ঠিক আছে, 5 দ্বারা বিভাজ্য করে দেবো, তাহলে 5 5 25, এটা b আর 5 7 35। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ লিখতে পারো। এবার দেখো আবার একটা এই সমীকরণটা আবার আমরা লিখব, ax² + bx + 35 = 0। এবার কি করব, -7 ধরে করব। দেখো -7 এর স্কোয়ার -7 আর 35 = 0, এটা হয়ে যাবে 49a - 7b + 35 = 0। ঠিক আছে, এটা যদি তোমরা 7 দ্বারা বিভাজ্য করো, 7 দ্বারা বিভাজ্য করলে 7a - b 5 7 35 = 0, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা আমরা করে দিলাম 2 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব, 1 আর 2 বিয়োগ করে পাই, 1 বিয়োগ 2 করে পাই। তাহলে 1 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে কি আসবে, দেখো 5a - b + 7 = 0, তারপরে আসছে 7a - b + 5 = 0। তাহলে এটার থেকে দেখো মাইনাস প্লাস মাইনাস এটা কেটে যাচ্ছে, এটা হচ্ছে -2a, এটা হচ্ছে +2 = 0। তাহলে -2a = -2, মাইনাস মাইনাসও কেটে যাচ্ছে, এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, 1। ঠিক আছে, এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 1। এবার অঙ্কটায় 1 নম্বর সমীকরণে, আমি এটা মুছে দিলাম, 1 নম্বর সমীকরণে এই মানটা তোমরা বসিয়ে দেবে।
কোন মানটা, যেটা এখন বের করলাম, ঠিক আছে। তাহলে এটা যদি বসিয়ে দাও এখানে, তাহলে কি হবে, 5 ইন্টু এ মানে 5 মাইনাস বি প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস বি আর প্লাস দিয়ে এটা কত হচ্ছে, 7 8 9 10 11 12, 12 হচ্ছে ইকুয়াল টু 0, ঠিক আছে। তার মানে বি এর মান আমরা কি পাচ্ছি, 12 পাচ্ছি, ঠিক আছে। তাহলে বি এর মান 12 আর এ এর মান দেখো 1, ঠিক আছে। এটা উত্তরে লিখে দেবে, এর মান 1 আর বি এর মান 12। নেক্সট আমরা চলে আসছি, দেখো পরেরটায় 4 দাগেরটা কি বলতে চাইছে। 4 দাগেরটা বলতে চাইছে যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। এইটা আমি আর কি বলবো, এটা তোমরা টেক্সট বইয়ে ভেদের চ্যাপ্টারে পেয়ে যাবে, ঠিক আছে। এটা আমি আর কিছু করালাম না, একেবারে ডাইরেক্ট চলে আসছি 5এরটায়। বলছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান কত। পূরক কোণ বের করতে গেলে 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হয়। 90 ডিগ্রি মানে হচ্ছে দেখো 89 ডিগ্রি 59 মিনিট আর 60 সেকেন্ড, এটা হচ্ছে 90 ডিগ্রিকে এইভাবে লেখা হয়। আর এর নিচে লিখবে 63 ডিগ্রি 35 মিনিট আর 15 সেকেন্ড। এটাকে এবার বিয়োগ করে দাও। 60 থেকে 15 বিয়োগ করলে তোমরা জানো 45 হয়, 59 থেকে 35 করলে তোমরা জানো 24 হয়, আর 89 থেকে 63 করলে হচ্ছে 26 হয়। তাহলে অ্যান্সার হচ্ছে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড, ঠিক আছে। এটা গেল হচ্ছে 5 দাগের অঙ্ক। চলে আসি আমরা 6 দাগেরটায়, দেখো কি বলছে। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি ও 11 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 17 সেমি হলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে। দেখো এটা বহুবার রায় মার্টিনেও কিন্তু তোমরা করেছো, আমার ভিডিও যারা প্রথম থেকে দেখো তারা কিন্তু এটা জানো, এই অঙ্কটা বহুবার আমি করিয়েছি, শুধু সংখ্যা হয়তো আলাদা, ঠিক আছে। কারা কারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো, আমাকে অনেক আগে থেকে আমার ভিডিও দেখো বা রায় মার্টিনের ভিডিও দেখে তারপরে আমার চ্যানেলে রয়েছো, তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আমার খুব ভালো লাগে এগুলো জানতে, ঠিক আছে। তো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবে আমায়। এবার দেখো এটার থেকে এটার দূরত্ব কিন্তু 17 বলে দিয়েছে, ঠিক আছে। আর এটার থেকে এটার স্পর্শক টেনে দিলাম, এখান থেকে এটার দাগ টেনে দিলাম, এখান থেকে এই দাগটা, এখান থেকে এই দাগটার দৈর্ঘ্যটাই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্যের সমান। আমি নামকরণ করে দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, ঠিক আছে। তাহলে সিডির যা মান ইবিরও তাই মান, এই দুটোই কিন্তু স্পর্শক, ঠিক আছে। এটা মানে দুটো স্পর্শক নয়, এই সিডিটা স্পর্শক। আমি দুটো এটাকে সমান বললাম তাই, কিন্তু এইটার মাপ যা বেরোবে ডিসিরও তাই মাপ বেরোবে। এবং এখানে এ ই বি যেটা, সেটা 90 ডিগ্রি, ঠিক আছে। এখানে যে কোণ তৈরি করছে এটা 90 ডিগ্রি তৈরি হচ্ছে। এবার এ ইর মান আমরা কি করে বের করব বলো তো। এডি থেকে আমরা ইডির মান বিয়োগ করে দেব। এডি হচ্ছে পুরোটা 11 সেন্টিমিটার আর ইডি হচ্ছে 3 সেন্টিমিটার, অর্থাৎ 8 সেন্টিমিটার বেরোবে, ঠিক আছে। তার মানে আমরা পেয়ে গেলাম এটা 8, এটা 17, বের করতে হবে এইটা, ঠিক আছে। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি পাচ্ছি, পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাচ্ছি ইডি স্কোয়ার প্লাস এ ই স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। তাহলে আমরা কি করব, আমাদেরকে ইবির মানটা, সরি এটা ইডি নয় ইবি হবে, হ্যাঁ। তাহলে ইবির মানটা আমাকে বের করতে হবে, তাহলে রুট ওভার দিয়ে কি হবে, এ বির স্কোয়ার মাইনাস এ ইর স্কোয়ার। এ বির মানটা দেখো 17 বলেছে তাই 17 স্কোয়ার, আর এ ইর মানটা 8 বলেছে তাই 8 স্কোয়ার। 17 স্কোয়ার 289 হয় আর 8 স্কোয়ার 64 হয়। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 64, 289 থেকে 64 বিয়োগ করলে 225 হয়, আর 225-এর বর্গমূল করলে 15 সেন্টিমিটার হয়, ঠিক আছে। তার মানে আমরা স্পর্শকের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 15 সেন্টিমিটার, ঠিক আছে। উত্তর কিন্তু সমস্ত অঙ্কে লিখবে তোমরা। চলো নেক্সট 7 দাগেরটা। 7 দাগেরটা বলছে পাশের চিত্র ও কেন্দ্রীয় বৃত্তের ওপি লম্ব এবি, এবিটা 6 সেন্টিমিটার পিসিটা 2 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয়। পাশের চিত্র মানে এখানে কোনো চিত্রই দেয়নি, ঠিক আছে। এখানে কিন্তু কোনো চিত্র নেই, তবুও আমরা চিত্রটাকে আঁকার চেষ্টা করছি। এবং এই অঙ্কটা কিন্তু অলরেডি WBTA তে এবং WBH এই দুটো টেস্ট পেপারেই আছে, ঠিক আছে। তো 3টে টেস্ট পেপারে এই অঙ্কটা আমি দেখতে পেলাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মানে টাইপটা সেম, সংখ্যা হয়তো
ঘোরানো থাকে, ঠিক আছে। তো আমরা এটা এখানে একটা বৃত্ত এঁকে নিলাম, এইটা একটা দাগ দিলাম, এখান থেকে এখানে একটা দাগ দিলাম, এটা আমরা নামকরণ করলাম এ বি, এটা ও, এটা পি, আর এটা হচ্ছে সি, ঠিক আছে। এখানে এ বির মানটা বলে দিয়েছে হচ্ছে 6, আর পিবির মানটা বলে দিয়েছে হচ্ছে 3, বলেনি মানে আমরা বের করলাম। এ বির পুরো নামটা যদি 6 হয় তাহলে পিবিটা তো হচ্ছে তার অর্ধেক, তাই 3 সেন্টিমিটার। আবার পিসির মান বলে দিয়েছে হচ্ছে 2 সেন্টিমিটার, পিসির যে মানটা, তাহলে পিসির মান যদি 2 সেন্টিমিটার বলে দেয় তাহলে আমরা ওপির মানটা কি করব, ধরে নেব হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা যদি একটা অঙ্কন করি তাহলে এটা একটা ত্রিভুজ তৈরি হচ্ছে ওপিবি, তাহলে ত্রিভুজ ওপিবি এটার আমরা পিথাগোরাসের সূত্র ফেলতে পারি, ওপি স্কোয়ার পিবি স্কোয়ার সমান সমান ওবি স্কোয়ার, এটা আমরা করতে পারি। এবার দেখো ওপির যে মানটা সেটা আমরা এক্স স্কোয়ার ধরেছি, পিবির যে মানটা পি থেকে বি যে রয়েছে সেটাকে আমরা 3 সেন্টিমিটার করেছি, আর ও বির যে মানটা সেটা ওসির মানের সাথে সমান, তাহলে ওসির মানটা কি হবে এখানে বলে দিচ্ছি, ও বির যা মান ওসিরও তাই মান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওসির মান আমরা কি করে বের করব, ওপি কে পিসি দিয়ে যোগ করে দেব, ওপি আমরা এক্স ধরেছি আর পিসি আমাদেরকে বলে দিয়েছে 2, তাহলে এক্স প্লাস 2 এখানে আমরা বসিয়ে দেবো, এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা কিন্তু এইভাবে করতে হবে, এটাকে সমাধান করো, আমি সমাধানটা এখানে করছি, এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণি 4 প্লাস 4, এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে 4x ইকুয়াল টু 9 থেকে 4 বাদ দিলে কত হয় 5, তাহলে আমরা এক্স এর ভ্যালু কত পেলাম 5/4। এবার দেখো এটা কিন্তু অ্যান্সার নয়, অ্যান্সারে চেয়েছে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ মানে হচ্ছে এই যে এই দুটোকে আমরা কিন্তু ব্যাসার্ধ বলছি, ওবি আর ওসি এই দুটোর মধ্যে কোনো একটা বের করলে ব্যাসার্ধ সেমই হয়, তার মানে এক্স প্লাস 2 হচ্ছে মান বের করতে হবে, তাহলে সুতরাং দিয়ে আমরা ব্যাসার্ধ লিখব, তাহলে ব্যাসার্ধ কত হবে, এক্স এর মান হচ্ছে 5/4 প্লাস 2, তাহলে 4 এর লসাগু 4 হবে, আর 5 যোগ 8 হবে, 8 5 13, 13/4 সেন্টিমিটার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে 13/4 সেন্টিমিটার। এটা গেল হচ্ছে কত দাগের, 7 দাগের অঙ্কটা। এবার চলে আসছি আমরা 8 দাগের। দেখো 8 দাগের অঙ্কটা কি বলছে, একটা সমকোণী ত্রিভুজ রয়েছে, এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা এ, এটা বি, এটা সি, এবং মাঝখান থেকে একটা ডি গেছে, ঠিক আছে। এটার মান 3 বলে দিয়েছে, এটার মান 4 বলে দিয়েছে। আমরা এসির মান বের করতে পারি, ত্রিভুজ যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাই অতিভুজের মান বের করা সহজ, 3 স্কোয়ার আর 4 স্কোয়ার করে দাও, রুটের মধ্যে সমষ্টিটা বের করলে হয়ে যাবে, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 9 16 হচ্ছে 25, আর 25 মানে হচ্ছে 5 সেন্টিমিটার, তার মানে আমরা পুরোটা পেয়ে গেলাম, এসির মান হচ্ছে 5 সেন্টিমিটার। এবার দেখো এখানে আমরা কি করব, এখানে এটাকে এইভাবে না এঁকে আমরা এইভাবে এটাকে আঁকতে পারি, এবং এটা হচ্ছে তার উচ্চতাটা, এটা বিডি নাম দিলাম, আর এটা এ ছিল আর এটা সি ছিল। তো দুটো ত্রিভুজেরই তো আমরা জানি ক্ষেত্রফলটা সেম, আমি যেভাবে আঁকি না কেন তার ক্ষেত্রফলটা তো সেম হবে, তাহলে প্রথমটা সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটার ভূমি হচ্ছে 4 আর উচ্চতা হচ্ছে 3, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর এটার সূত্র কি, এটার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে এসি, এসির মানটা আমরা জানি কত 5, আর উচ্চতা হচ্ছে বিডির মান তো আমরা জানি না, ঠিক আছে। তাহলে এখান থেকে এই সমীকরণটা থেকে আমরা বিডির মান খুব সহজে বের করতে পারবো, হাফ হাফ কেটে যাচ্ছে, এখানে 3 4 12, 12/5 হচ্ছে, তাহলে বিডির মান 12/5, এটা করলে কত হয় 5 দুগুণি 10 আর 4 5 20, তাহলে বিডির মান বেরোচ্ছে কত 2.4 সেন্টিমিটার, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাকে 8 দাগের অঙ্কটা করতে হবে। 9 দাগেরটাই চলে আসছি। 9 দাগ দেখো, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে, এটা কিন্তু খুব সহজ অঙ্ক। দেখো প্রথমে সূত্র ফেলবো ফোর পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার, এটা বলে দিয়েছে কত 1/4, তাহলে এখান থেকে 4 পাই কেটে যাচ্ছে, তাহলে r1/r2 এটা ইকুয়াল টু কি হবে 1/4 যদি বর্গমূল করি, মানে এটা তো স্কোয়ারে রয়েছে,
তাহলে এটাও যদি স্কোয়ারে করি তাহলে 1 এর 2 হবে, স্কোয়ার স্কোয়ার কেটে গেলে কি হবে বলো তো, r1 r2 ইকুয়াল টু 1/2 দাঁড়াচ্ছে, ঠিক আছে, 1 এর 2। এবার আমরা যদি আয়তনের সূত্র ফেলি 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব, তাহলে কি হবে বলো তো, r1/r2 তার কিউব হয়ে যাবে, আর তার পুরোটার কিউব মানে হচ্ছে 1 এর 2 এর কিউব, আর 1 এর 2 এর কিউব মানে হচ্ছে 1/8, আর 1/8 মানে আমরা বলতে পারি 1:8, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা 1:8 অ্যান্সার পেয়ে গেলাম। এটার অ্যান্সার লিখে দেবে যে তাদের আয়তনের অনুপাত হচ্ছে 1:8। নেক্সট আমরা চলে আসছি, দেখো 10 দাগেরটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমানের সমান হলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে এইচ ও আর একক হলে এই রাশিটার মান কত। এটা যে আমি কতবার করিয়েছি তার ঠিক ঠিকানা নেই, আগের বছরও এটা বহুবার ছিল। এটার মেন সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এটা হবে পাই আর এল, ঠিক আছে। প্রথমেরটা হচ্ছে শঙ্কুর আয়তন, আর এটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। পাই পাই কেটে যাচ্ছে, আর এর স্কোয়ারটা কেটে যাচ্ছে, তাহলে পুরো থাকছে r/3 ইকুয়াল টু এল। এল মানে আমরা জানি এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, যারা জানো না তারা লিখে নাও, এটা হচ্ছে এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হয় এল এর মান, মানে তির্যক উচ্চতার মান বের করার সূত্র। উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এটা স্কোয়ারে হয়ে যাবে, এটা 9 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে রুট উঠে যাবে, মানে এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার এটাকে নিচে যদি নিয়ে যায় তাহলে এটা 1/9 হয়ে যাবে, তাহলে এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এইচ এ স্কোয়ার আর স্কোয়ার। এবার এটাকে যদি ভেঙে দাও, আমি মুছে দিলাম এটা, এটাকে যদি ভেঙে দাও তাহলে 1/9 ইকুয়াল টু কী হবে, এইচ এ স্কোয়ার বাই এইচ এ স্কোয়ার আর স্কোয়ার, আবার আর স্কোয়ার বাই এইচ এ স্কোয়ার আর স্কোয়ার, আর স্কোয়ার আর স্কোয়ার এইচ স্কোয়ার কেটে গেল, তাহলে 1/9 সমান সমান 1/r স্কোয়ার প্লাস 1/এইচ এ স্কোয়ার। তাহলে এটার মান কত বেরোলো অ্যান্সারে, 1/9 বেরোলো, ঠিক আছে। তোমরা উত্তরে লিখবে 1/9, ঠিক আছে। চলে আসছি আমরা, দেখো 11 দাগের অঙ্কটা। 11 দাগের অঙ্কটা কি বলছে, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা স্কোয়ারে যদি করি তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হচ্ছে, যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার করি তাহলে শুধু সাইন স্কোয়ার থিটা পড়ে থাকছে। এটাকে যদি উল্টে দিই তাহলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, আর সাইন স্কোয়ারটা উল্টে গেলে হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা। পরেরটা দেখো একইভাবে ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা। এবার এখানে বলেছে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ট্যান থিটা, সরি ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমরা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার করতে পারি, যেটা ট্যান স্কোয়ার থিটা হবে। এটাকে যদি উল্টে দাও তাহলে বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান সমান কি হচ্ছে, ট্যান স্কোয়ার থিটা। এবার দেখো আমরা একটা জিনিস জানি, সুতরাং দিয়ে আমি এখানে লিখছি, আমরা একটা রিলেশন জানি, রিলেশনটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান, সরি এটা ট্যান তো হবে না, এটা কট হবে, ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে, এটা কট হবে। তাহলে আমরা রিলেশন অনুযায়ী কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এটাকে আমরা বসিয়ে দেবো এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। এটাই হচ্ছে থিটা অপনয়ন, এটা হচ্ছে থিটা অপনয়ন করার রাশিমালাটা, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের উত্তরও হবে। নেক্সট চলে আসছি 12 দাগেরটা। দেখো 12 দাগেরটা একদম পাতি অঙ্ক। কি করতে হবে বলো তো, সূত্র হচ্ছে সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই ইকুয়াল টু এক্স বার হয়, মানে যৌগিক গড়টা হয়। তাহলে এখানে বলে দিয়েছে 132 প্লাস 5k বাই দিয়ে 20 ইকুয়াল টু 8.1 বলে দিয়েছে, ঠিক আছে, 8.1 আছে। এবার 132 প্লাস 5k লিখলাম বাই 20 লিখলাম, আর 8.1কে করলে 81/10 হয়। এবার দেখো 10 দিয়ে 20কে কাটাকুটি যাচ্ছে 2 হয়, ক্রস গুণ করে দাও, 132 প্লাস 5k ইকুয়াল টু 81 দুগুণি কত, 162। এবার শুধু 5k এর মান কত হবে, 162 থেকে 132 বিয়োগ করলে কত হয়, ঠিক আছে, 162 থেকে 132 বিয়োগ করলে 30 হয়। তাহলে কে এর ভ্যালু কত বেরোবে, 30/5, আর 5 6 30, এটা হচ্ছে অ্যান্সার।
ঠিক আছে, তাহলে 12 দাগ পর্যন্ত অর্থাৎ মানে এমসিকিউ আর এসএকিউ আমি করিয়ে দিলাম। তাহলে এবার তোমরা ঝটপট লাইক করে ফেলো। লাইক করাটা কিন্তু খুব জরুরি, কারণ এতে আমি প্রচণ্ড মোটিভেট হই। লাইক করলে, কমেন্ট করলে, এনি কমেন্ট তুমি করতে পারো, তোমার ভালো লাগছে, ঠিক আছে, বা তোমার কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে, এনি প্রবলেম, এনি কিছু জিজ্ঞেস করার জন্য, যা কিছু জিজ্ঞেস করার জন্য কমেন্ট করতে পারো। ঠিক আছে, আমি প্রত্যেকটা কমেন্টই কিন্তু পড়ি এবং উত্তর দেওয়ার কিন্তু চেষ্টাও করি। তাই অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করবে। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ঠিক আছে, আর টেলিগ্রামটা অবশ্যই কিন্তু জয়েন করে নিও। এবং আবারও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, সাফল্য মাধ্যমিক অ্যাপ তোমাদের মক টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত সাবজেক্টের মক টেস্ট দিতে পারবে এবং সেখান থেকে তোমরা র্যাঙ্কও একটা তৈরি করতে পারবে যে আমি সবার মধ্যে কতটা কেমন পারছি। ঠিক আছে, তাহলে অবশ্যই লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং ফার্স্ট কমেন্টেও দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নাও এবং প্র্যাকটিস করতে থাকো। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।